লাস্ট ক্লাসে তো তোমাদের ইনফিল্ট্রেশনটা শেষ করা হয়েছিল, রাইট? জি ম্যাম, ফাই ইন্ডেক্স এর ম্যাথ করানো হয়েছিল লাস্টে। ওকে, সো আমরা আজকে যেটা দেখবো সেটা হলো গিয়ে প্রেসিপিটেশন। এই প্রেসিপিটেশনের মোস্ট কমন ফর্ম আমরা যেটা জানি রেইনফল। আমি জাস্ট টিমসে আরেকটা জিনিস দেখি, আমার টিমসে আমি দেখতে পাচ্ছি না। দিস ইজ দ্য থিং। আচ্ছা, আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। তোমাদের কি কোনো নিজেদের গ্রুপ আছে, সেখানে পোস্ট করে দিতে পারবা মিটিং আইডি আর পাসকোডটা, জাস্ট টু বি শিওর যে আগের লিঙ্কটা। আমার টিমস হ্যাং করেছে। ম্যাডাম, আমি পোস্ট করে দিয়েছি, মানে আমাদের গ্রুপে আর কি। আচ্ছা, করেছো না? ঠিক আছে, আর 2 মিনিটস ওয়েট করি। তো দেখো, প্রেসিপিটেশন, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, প্রেসিপিটেটেড ওয়াটার, এটা কি আসতেছে? ওয়াটার ভেপার এক্সিস্ট করে অ্যাটমসফিয়ারে। এই অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভেপারটা এক্সিস্ট করে বলে আমাদের কিন্তু সব প্রেসিপিটেশন বলো, রেইনফল বলো, স্নোফল বলো, এই যে সব যা তোমার প্রেসিপিটেশনটা দ্যাট কামস ডাউন টু আর্থ, এই প্রসেসটাই স্টার্ট হয়। সো এর জন্য আমরা অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভেপার, মানে অ্যাটমসফিয়ারের ভিতরে তো কম্পোজিশন, গ্যাসিয়াস কম্পোনেন্ট অনেক কিছু থাকে। অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেনের অনেকগুলো ফর্মস থাকে। সো এইগুলোর সাথে ওয়াটার ভেপারটাও একটা বড় কম্পোনেন্ট, ঠিক আছে? এবং ওয়াটার ভেপারটা ইন দ্য অ্যাটমসফিয়ার, মোস্টলি ইন দ্য লোয়ার অ্যাটমসফিয়ার টু মিড অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে তো অনেকগুলো তোমার লেয়ার আছে। সারফেসের কাছাকাছি যেটা, সেটা হলো গিয়ে লোয়ার অ্যাটমসফিয়ার টু মিড অ্যাটমসফিয়ার। একদম আপার অ্যাটমসফিয়ারে হয়তো তোমার ওয়াটারটা ড্রপলেটস হয়ে যায়, লিকুইড ফর্মে বেশি থাকে, ক্লাউডের ভেতরে। তার নিচে ওয়াটারটা গ্যাসিয়াস ফর্মে থাকে। এবং এই ওয়াটার ভেপারটা কি, atmospheric water mostly exists as a gas or vapor, but briefly and locally it becomes a liquid in rainfall and in water droplets in cloud, or it becomes a solid in snowfall, in hail, or in ice crystals in clouds. So তোমার স্নোফলে এটা যে হচ্ছে ice crystals, cloud বা rainfall it turns into liquid, and mostly it exists as gas in the form of water vapor. So যখনই একটা গ্যাস থাকবে, এটার একটা প্রেশারও থাকবে। সো অ্যাটমসফিয়ারে এই যে ওয়াটার ভেপার, গ্যাসিয়াস কম্পোনেন্ট, এটার একটা ভেপার প্রেশারও কাজ করে, যেটা দ্যাট অ্যাক্টস অ্যাজ আ কম্পোনেন্ট অফ দ্য টোটাল অ্যাটমসফিয়ারিক প্রেশার। নাও স্পেসিফিক হিউমিডিটি। হিউমিডিটি আমরা কিন্তু এটা অনেককেই গরমের দিনে টার্ম করি, তাই না? যে আজকের হিউমিডিটি অনেক বেশি। আজকে কিভাবে আমরা টার্ম করি? হাউ ডু উই রিয়েলাইজ, হাউ ডু উই ফিল দ্য এক্সিস্টেন্স অফ হিউমিডিটি? বলো তো, কিভাবে বুঝো হিউমিডিটি বেশি না কম আজকে, এই জিনিসটা? কতটুকু গরম এটা দেখে কিছুটা আন্দাজ করা যায়। আর হচ্ছে আহ, ত্বক দেখে, স্কিন দেখে। উম ম্যাম হচ্ছে ভ্যাপসা গরম থাকে,
ঘাম শুকায় না, কাপড় শুকায় না, মানে হচ্ছে আ- আর্দ্রতা বেশি থাকে। Exactly. ব্যাপারটা হলো ঘাম। আমরা যখন হুম হুম। স্যুট বেশি করি, দেখবা গরমের দিনে আহ যখন তোমার আগে পিছে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলেই কি অ্যাটমসফিয়ারে ওয়াটার কন্টেন্টটা বেশি হবে, তাই না? এই ওয়াটার কন্টেন্টটা বেশি হলে আমরা ধর একটু এক্সারসাইজ করব, বা বেশি এক্সারসাইজ না, ধরো সিঁড়ি দিয়ে ওঠানামা করতেছো, তোমার যখন বডি টেম্পারেচারটা ইনক্রিজ করবে, তখনই তুমি দেখবা যে ঘামটা বেশি হচ্ছে। একটা তো তোমার বডি রিলিজ করছে, আরেকটা হলো তোমার অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভেপার যেটা থাকবে অ্যাটমসফিয়ারে, বাতাসে, ওই ওয়াটার ভেপারটা, বাষ্পটা তোমার স্কিনে এসে কি হবে, কনডেন্সড হয়ে যাবে, বিকজ স্কিনের সারফেসটা হলো ওয়ার্মার সারফেস তখন। ঠিক আছে? সো যখন টেম্পারেচারও বেশি থাকতে হবে, বেসাল টেম্পারেচার এবং এয়ার টেম্পারেচার, বেসাল টেম্পারেচার কি বডি টেম্পারেচার। আর তোমার যদি আগে পিছে বৃষ্টিপাত হয়, তখন আমরা ন্যাচারালি জানি যে ও আজকে হিউমিডিটি বেশি, বিকজ আজকে বেশি ঘাম হচ্ছে। ঠিক আছে? এখন স্পেসিফিক হিউমিডিটি, স্পেসিফিক হিউমিডিটিটা কি? এটা একটা রেশিও, এটার কোনো ইউনিট নাই। স্পেসিফিক হিউমিডিটি আইদার তুমি মাসের রেশিওতে তুমি এক্সপ্রেস করতে পারো, অর মোস্ট কমনলি আমরা ডেনসিটি রেশিওতে এটাকে এক্সপ্রেস করি। সো ইট ইজ দ্য রেশিও অফ ওয়াটার ভেপার টু ময়েস্ট এয়ার। ময়েস্ট এয়ার কি? ধরো যে রুমে তুমি আছো, সেই রুমের যদি দরজা জানলা আটকে দাও, একটা কনস্ট্যান্ট ভলিউম হয়ে যাবে। সেই রুমে কোনোভাবে যদি টেম্পারেচারটা তুমি ইনক্রিজ করাতে থাকো, প্রেসার সেম থাকবে, ভলিউম সেম থাকবে, এবং ওখানে একটা পাত্রে তুমি একটা ওয়াটার বোল অফ ওয়াটার রেখে দিলা, তো ওই ওয়াটারের যে তোমার পাত্রটা থাকবে বড়, ওইখান থেকে কি ওয়াটারটা ইভাপোরেটেড হতে থাকবে, টেম্পারেচারটা যেহেতু বাড়াচ্ছ রুমের। সো তোমার ওয়াটারটা একসময় পুরা রুমটাতে কি ওয়াটার কন্টেন্টটা বেড়ে যাবে। সো দেয়ার উইল কাম আ পয়েন্ট যখন এই ভলিউমের, এই ফিক্সড ভলিউম অফ রুমে আর কোনো ওয়াটার কন্টেন্ট এয়ারটা নিতে পারবে না। যতটুকু এয়ার আছে ওইটুকুর মধ্যে এর চেয়ে বেশি ওয়াটার আর কি হবে না, আর অ্যাড আপ হতে পারবে না। ওইটা আমরা তখন কিভাবে বুঝবো? তার চেয়েও বেশি যদি ওয়াটার ইভাপোরেটেড হতে থাকে, সেটা আসলে জানলার উপরে কনডেন্সড হয়ে লিকুইড ফর্মে পড়ে যেতে থাকবে। ঠিক আছে? মানে এয়ারটা আর হোল্ড করতে পারবে না, বাতাসটা আর এর চেয়ে বেশি ওয়াটার ভেপার কন্টেইন করতে পারবে না, হোল্ড করতে পারবে না। সো তখন এটা আশেপাশে দেয়ালে বা যেই সারফেসে আমরা থাকি না কেন, সেইখানে কনডেন্সড হয়ে তোমার লিকুইড ফর্মে পড়ে যেতে থাকবে। সো এই যে পয়েন্ট, যেই পয়েন্টে ওয়াটার, আমার এয়ার ভেপারটা, এয়ার বা অ্যাটমসফিয়ারটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে উইথ হোয়াট, স্যাচুরেটেড উইথ ওয়াটার ভেপার, ওইটার পরে ওইটাকে বলা হচ্ছে ময়েস্ট এয়ার। ঠিক আছে? ময়েস্ট এয়ার। এবং এটা আমরা দেখব যে যেই টেম্পারেচারটাতে, আমরা তো টেম্পারেচার বাড়াচ্ছি, যেই থ্রেশহোল্ড টেম্পারেচারটাতে তোমার আমার এই ফিক্সড ভলিউম অফ এয়ার বা অ্যাটমসফেরিক ভলিউম, এটা তোমার স্যাচুরেটেড, ম্যাক্সিমাম স্যাচুরেশন পয়েন্টে রিচ করবে উইথ ওয়াটার ভেপার, সেই পয়েন্টটাকে বা সেই টেম্পারেচারটাকে বলা হয় ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচার। এবং এই ডিউ পয়েন্ট টেম্পারেচার পর্যন্ত এই ফিক্সড ভলিউম অফ অ্যাটমসফিয়ার যতটুকু ওয়াটার ভেপার তোমার অ্যাটেইন করতে পারে, ধরে রাখতে পারে, সেই এয়ারটাকেই বলা হয় ময়েস্ট এয়ার। সো স্পেসিফিক হিউমিডিটি আমরা দেখছি, স্পেসিফিক হিউমিডিটি ইজ দ্য ডেন্সিটি অফ ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার টু ডেন্সিটি অফ ময়েস্ট এয়ার। হোয়াট ইফ যে ওই অ্যাটমসফিয়ারটা ম্যাক্সিমাম হয়ে যেত, কমপ্লিটলি স্যাচুরেটেড থাকতো, যতটুকু ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ছিল ওইটা রিচ করতো, দ্যাট ডেন্সিটি, দ্যাট ডেন্সিটি ইজ কল্ড ডেন্সিটি অফ ময়েস্ট এয়ার। নাও ভেপার প্রেশার। ভেপার প্রেশার আর কিছুই না, তোমার অ্যাটমসফিয়ারে অনেকগুলো কম্পোনেন্ট আছে।
সো সবগুলা কম্পোনেন্টের আলাদা আলাদা পার্শিয়াল ভেপার আমরা প্রেসার বলি, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। তার মানে এই যে অ্যাটমসফিয়ারটা একটা মিক্সচার অফ গ্যাসেস, এই প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা কিন্তু আমরা ভেপার প্রেসার বের করতে পারি। সো সেই আলাদা প্রেসার গুলাকে বলা হয় পার্শিয়াল প্রেসার। সো পার্শিয়াল প্রেসার অফ দ্য ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার, বা যেটাকে বলা হয় পার্শিয়াল ভেপার প্রেসার। শুধু ওয়াটার ভেপারে কতটুকু প্রেসার এক্সার্ট করতেছে অ্যাটমসফিয়ারে সেইটা যদি আমরা ক্যালকুলেট করি, কোনোভাবে ক্যালকুলেট করা যায় পার্শিয়াল ম্যানোমিটার দিয়ে, এটাকে আমরা বলি ভেপার প্রেসার। এবং এটার এক্সপ্রেশন হলো রো আর রো ভি টাইমস টি। টি এখানে তোমার কেলভিন টেম্পারেচার, টেম্পারেচার ইন কেলভিন, আর হলো গ্যাস কনস্ট্যান্ট এবং রো ডেন্সিটি। নেক্সট স্যাচুরেশন ভেপার প্রেসার। ওই যে পয়েন্ট অফ স্যাচুরেশন যেটা বললাম তোমাকে, যে হোয়াট ইফ ফিক্সড ভলিউম একটা অ্যাটমসফিয়ারিক মিক্সচারে তোমার এয়ারের মধ্যে টেম্পারেচারটা তুমি ওভাবে রাইজ করো যে it becomes saturated with water vapor. So gaseous content-এ তোমার কি হয়, স্পেস বেশি থাকে একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলের ভিতরে, all that is filled with water vapor. তারপরে মানে it has reached the dew point temperature and it has reached the maximum water holding capacity of the air. সেই পয়েন্টে ওই তোমরা মিউট করো। সো সেই পয়েন্টে আমরা যদি রিচ করি, সেই পয়েন্টটাকে বলা হবে যে স্যাচুরেশন ভেপার প্রেসার। ওকে, রিলেটিভ হিউমিডিটি। সো রিলেটিভ হিউমিডিটি ইটস অ্যানাদার রেশিও। এটা হলো তোমার অ্যাকচুয়াল ভেপার প্রেসার, ratio of actual vapor pressure to saturation vapor pressure. So saturation vapor pressure equation ta, this is the equation E subscript S, ES 611 exponential 7.27 T capital T সব সময় Kelvin temperature. So এই ইকুয়েশনটা দেখলেই বোঝা যাচ্ছে saturation vapor pressure টা completely dependent on absolute temperature, ঠিক আছে? আর রিলেটিভ হিউমিডিটি এটা হলো ভেপার প্রেসারের, তোমার অ্যাকচুয়াল ভেপার প্রেসার আর স্যাচুরেশন ভেপার প্রেসার, এই দুইটার রেশিও। দিস ইজ রিলেটিভ হিউমিডিটি। ইট ডাজন্ট হ্যাভ এনিথিং, এটা তোমার ডেন্সিটি একইভাবে তুমি ডেন্সিটির ইয়েতেও এক্সপ্রেস করতে পারো। ইউ ক্যান অলসো এক্সপ্রেস দিস ইন টার্মস অফ ডেন্সিটি। ডিউ পয়েন্ট টেম্পারেচার আমি আগেই বলেছি। সো এই সবগুলো হলো কি কি ব্যাকগ্রাউন্ড, প্রেসিপিটেশনের ব্যাকগ্রাউন্ড, হাউ প্রেসিপিটেশন অকার্স। সো প্রেসিপিটেশন ইটসেলফ কিভাবে ফর্ম হয়, ঠিক আছে, প্রেসিপিটেশনটা কিভাবে ফর্ম হয়, এটার প্রেসিপিটেশনটা কি আর কিছুই না। আমরা যে প্রসেসটা পড়তে চাচ্ছি সেটা হলো কি, অ্যাকচুয়ালি আমরা যখন হাইড্রোলজিক সাইকেলটা দেখেছিলাম ফার্স্ট ক্লাসে, সেখানে হাইড্রোলজিক সাইকেলে ম্যাক্সিমাম ইভাপোরেশন কোত্থেকে হচ্ছিল, রিলেটিভ কতগুলা রেশিও দেওয়া ছিল, সবচেয়ে বেশি ইভাপোরেশন হচ্ছিল ফ্রম দ্য সারফেস অফ দ্য ল্যান্ড নাকি ওশান? আমার কথা শোনা যাচ্ছে? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি ম্যাডাম। সো হাইড্রোলজিক সাইকেলে তোমার ইভাপোরেশন যে হচ্ছিল, ওখানে কি ছিল, একটা ল্যান্ড সারফেস ছিল এবং ওশান ছিল, ওশেন মনে আছে? ছিল তো। হ্যাঁ, সো ওশান থাকলে ওই ইয়ের মধ্যে ইভাপোরেশন যে হচ্ছিল ওয়াটার সারফেস থেকে,
ওয়াটারই তো ইভাপোরেট করবে, তাই না? সো কোন সারফেস থেকে, একটা ল্যান্ড সারফেস থেকে কিছুটা ইভাপোট্রান্সপিরেশন গাছপালা থেকে দেখিয়েছিল, আর এটা দেখিয়েছিল কি কোশ্চেন ওখান থেকে ওশেন সারফেস থেকে। সো আমি ওখানে বলেছিলাম যে ম্যাক্সিমাম ইভাপোরেশন অকার্স ফ্রম দ্য ওশেন সারফেস, তাই না? জি ম্যাডাম। জি ম্যাম। এটা চিন্তা করবা না, এটা মাথায় ঢুকিয়ে ফেলো যে এটা মাথায় ঢুকিয়ে ফেলতে হবে যে ল্যান্ড সারফেসের চাইতে ওশেন সারফেসে সবসময় সবচেয়ে বেশি ইভাপোরেশন হবে। সো ম্যাক্সিমাম ওয়াটার ভেপার ইনটু দ্য অ্যাটমসফিয়ার ইট কামস ফ্রম ওশেন সারফেস, ঠিক আছে? ওশেন, সি, এখান থেকে। সো এই যে ওশেন থেকে ওয়াটারটা ইভাপোরেট করে ওয়াটার কন্টেন্টটা অ্যাটমসফিয়ারে যাচ্ছে, কতক্ষণ অ্যাটমসফিয়ারে থাকছে এবং এটার ফেটটা কি, এটা এরপরে কি হচ্ছে? সো এইটা তোমার যেটা হয় যে আমাদের যখনই টেম্পারেচার বাড়তে থাকে, ইভাপোরেশনের জন্য তো একটা লেটেন্ট হিট দরকার, একটা হিট সোর্স দরকার, সেটা হলো আমাদের সান। সূর্যের রশ্মি যখন তোমার আমাদের আর্থ সারফেসে আসছে, ওয়াটারটা হিটেড আপ তাড়াতাড়ি হচ্ছে, ওয়াটার হিটেড আপ হওয়ার পর ওটা হিট কন্টেন্টটা ওদের বেশি, হিট সারাদিন ধরে তোমার ইভাপোরেট হচ্ছে। ইভাপোরেট হয়ে এই যে ওয়াটার ভেপারটা তোমার অ্যাটমসফিয়ারে গেল, এই অ্যাটমসফিয়ারে ও আপরাইজিং হয়, আস্তে আস্তে উপরে উঠে। এই প্রসেসটাকে বলা হয় লিফটিং। এই লিফটিংটা তিন ভাবে হতে পারে, তিনটা মেকানিজমে হতে পারে। এই ওয়াটার ভেপারের লিফটিং or rising into the upper atmosphere, it occurs in three definite mechanism. First mechanism of lift, literal meaningটা কি? একটা মুভি আছে না, অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট? এই ফ্রন্টটা কি? It has nothing to do, it's a war movie, it has nothing to do with atmosphere or hydrology. So front এর literal meaning হলো সারফেস, ঠিক আছে? সো অ্যাটমসফিয়ারে ফ্রান্স কিভাবে থাকে সেটা হলো এই যে দেখো চেঞ্জেস অফ ওয়েদার, সামার থেকে উইন্টার মান্থস, টেম্পারেচার চেঞ্জ হয়েছে না, টেম্পারেচার গরম থেকে ঠান্ডা হয়েছে। সো এটা দিস অকার্স রাফলি, বড় দাগে বলতে গেলে ইট অকার্স ডিউ টু চেঞ্জ ইন উইন্ড ডিরেকশন, ইস্টার্লি ওয়েস্টার্লি, মেইন দুইটা উইন্ড ডিরেকশন আমাদের এই ইকুয়েটোরিয়াল রিজনে, এই দুইটা খুবই ডমিনেন্ট। সো এই উইন্ড ডিরেকশন যখন তোমার ডিরেকশন চেঞ্জ করে অ্যাটমসফিয়ারের মধ্যে, ধরো একটা ইস্ট থেকে ওয়েস্টে যাচ্ছে ওয়েস্টার্লি উইন্ড, আরেকটা উইন্ড ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে, দ্যাটস কল্ড ইস্টার্লি উইন্ড। দুইটা উইন্ডের ডিরেকশনে ইটস আ ম্যাস অফ এয়ার। এই দুইটার যেখানে ইন্টারসেকশন সারফেস, সেই সারফেস গুলাকে বলা হয় ফ্রান্স। আবার ছোট ছোট কতগুলো ফ্রান্স আছে, পোলার ফ্রান্স বলা হয়। পোলার রিজন থেকে ঠান্ডা বাতাসটা একটা জেট স্ট্রিমের মতন আসে। সো এই জিনিসগুলা তোমার অ্যাটমসফিয়ারে, আপার অ্যাটমসফিয়ারে উইন্ডের সারফেস গুলাকে বলা হয় ফ্রান্স। এখন ফ্রন্টাল লিফটিং কি? ফ্রন্টাল লিফটিং হলো এই যে অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভেপার যেটা থাকছে, এই অ্যাটমসফিয়ারিক ওয়াটার ভেপার যখন এই এক একটা উইন্ডের সারফেসে যে হিট করছে, তখন টেম্পারেচার চেঞ্জ, যদি ওটা হট সারফেস থাকে, হট ফ্রন্টে ইন্টারঅ্যাক্ট করে, তাহলে কি হবে? ওয়াটার ভেপারটা আরো লাইট হয়ে যাবে ডেন্সিটিতে, এটা টেম্পারেচারটা আরো বাড়বে, এটা গ্যাসিয়াস ফর্মেই থাকবে। যদি কোল্ড ফ্রন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে, যদি এয়ার মাস বা উইন্ডের যে সারফেসটা আপার অ্যাটমসফিয়ারে থাকবে সেটা যদি কোল্ড হয়, তাহলে কি ও কনডেন্সড হবে, লিকুইডে ফর্ম হবে। সিমিলারলি অ্যাজ তুমি যদি এসি রুমের মধ্যে অনেকক্ষণ বসে থাকো চশমা পরে, চশমার তারপর যদি তুমি এসি রুম থেকে বাইরে গরমে বের হও, তোমার চশমার গ্লাসটা কি ঘোলা হয়ে যাবে না? এটা কি হচ্ছে, তোমার তোমার স্পেকটাকেলের, তোমার চশমার গ্লাসটা কোল্ড একটা সারফেস, তোমার বাইরের বাতাসটা গরম, ওইটা এসে
তোমার এখানে কনডেন্সড হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবা, when warm air comes in contact with cold surface, cold fronts, it condenses into liquid. So frontal lifting is that method যে যখন আমার ওয়াটার ভেপারটা আপার অ্যাটমসফিয়ারে কোল্ড ফ্রন্টে যাবে, মানে ফ্রান্স বলতে হলে গিয়ে উইন্ড মাসের একটা সারফেসে, কোল্ড একটা সারফেসে হিট করবে, তখন এটা কনডেন্সড হবে। আর যদি ওয়ার্ম সারফেসে যায় তখন এটা ইট উইল স্টে অ্যাজ gaseous in the gaseous state or as water vapor. This is frontal lifting. আস্তে আস্তে তোমার ওয়াটার ড্রপলেট হবে, আশেপাশে আরো ওয়াটার ড্রপলেট গুলা অ্যাকুমুলেট করবে, and then it will be lifted up frictional force দিয়ে তোমার এয়ার ফ্রিকশনের মধ্যে আস্তে আস্তে তোমার ক্লাউড লেয়ারে যায়। সো দ্যাট ইজ ফ্রন্টাল লিফটিং। আরেকটা কি? ওরোগ্রাফিক লিফটিং। ওরোগ্রাফি ওয়ার্ডটার মিনিংটাই হলো তোমার মাউন্টেনিয়াস, ঠিক আছে, মাউন্টেন রিজনে। আমাদের বাংলাদেশে বা টোটাল গ্লোবে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি রেইনফল কোথায় হয় জানো? কোন এরিয়াতে সবচেয়ে বেশি রেইনফল হয়? সিলেট, সারা ওয়ার্ল্ডে সিলেটে হয় না, মেঘালয়, চেরাপুঞ্জি। মেঘালয়, চেরাপুঞ্জি, রাইট। এই যে চেরাপুঞ্জি, চেরাপুঞ্জি মেঘালয়, এটা কি? এখানে একটা হিলি এরিয়া, সেখানে মেঘালয় বা এটাকে ইস্টার্ন ফুট হিলস বলে, ঠিক আছে। সো একটা হিলি এরিয়া, যে পৃথিবীর তুমি যে কোনো হিল স্টেশনে যাও, মাউন্টেনিয়াস রিজনে যাও, সেখানে কি হবে? রেইনফল লোয়ার গ্রাউন্ডের থেকে, প্লেন গ্রাউন্ডের থেকে বেশি হবে, বিকজ অফ দ্য ফেনোমেনন অফ ওরোগ্রাফিক লিফটিং। ওরোগ্রাফি মানে হলো মাউন্টেনিয়াস, মাউন্টেন। সো মাউন্টেন গুলার কি স্লোপ হয় না? ছোটবেলায় যে ছবি আঁকতা, মাউন্টেন কিভাবে আঁকতা? এরকম কোণের মতন আঁকতা না, ইনভার্টেড। সো মাউন্টেনের যে এই যে স্লোপিং সারফেস যেটা থাকে, সেখানে যখন ওয়াটার ভেপারটা তোমার, এয়ারে তো সবসময় ওয়াটার ভেপার থাকতেছে, ওয়াটার ভেপার গুলো এখানে রোলড আপ হয় সারফেসে, যখনই বাম্পড হচ্ছে, হিটেড হচ্ছে, এখানে যখন এসে ধাক্কা খাচ্ছে, তখন এইগুলা কি হয়? একসাথে জড়সড় হয়ে যায় এই স্লোপের উপরে। তখন তোমার এটা রোল আপ করে, it goes up into the peak, into the top of the mountain. এই প্রসেসটা, রোলিং আপ and into a bundle of water vapor, এটাকে বলা হয় orographic lifting. ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনা। দেখবা যে যে কোনো এরকম হিল স্টেশনে তুমি যাও, নৈনিতাল বা উটি অথবা মেঘালয়তে, আমি মেঘালয়তে যাইনি, ওখানে একটা পয়েন্টের পরে নিচে মেঘগুলো দেখা যায়, ঠিক আছে। সো বা সাজেক, ঠিক আছে। সো একটা পয়েন্টের পর নিচে মেঘগুলো দেখা যায়। এই মেঘগুলো কিন্তু নট নেসেসারিলি তোমার সবগুলাই বৃষ্টি হবে বা সবগুলাই আপার অ্যাটমসফিয়ারে যাবে। এই মেঘগুলো কিন্তু লোয়ার এই ওরোগ্রাফিক এফেক্টের জন্য, মাউন্টেনের জাস্ট এই যে পাহাড়টার গা ঘেঁষে দেখবা মেঘগুলো থাকছে, এইগুলো কিন্তু ওই যে ওয়াটার ভেপারটা ওরোগ্রাফিক লিফটিং হয়ে একত্র হয়ে একটা এফেক্ট অফ মেঘ দেখাচ্ছে, ঠিক আছে। মেঘ তো আরো অনেক আপার অ্যাটমসফিয়ারে, আমরা বলি এগুলো আচ্ছা মেঘ, ওটার মাঝখান দিয়ে গেলেও তোমার শিশিরের মতন গা ভিজে যাচ্ছে, ঠিক আছে। বা অনেক সময় জানলা খুলে রাখে, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে চলে যায়, এরকম এফেক্ট। এগুলো কিন্তু ওরোগ্রাফিক এফেক্টে লোকাল ক্লাউড ফরমেশন, নট নেসেসারিলি এই ক্লাউড গুলো আপার অ্যাটমসফিয়ারে যায়। লাস্ট লিফটিং এফেক্ট বা মেকানিজম হলো কনভেকটিভ, এবং কনভেকটিভটা ল্যান্ড সারফেসে সবচেয়ে বেশি হয়। কনভেকশনটা কি? কনভেকশনটা ছিল, এটা আগেই পড়ে আসার কথা, হিট ট্রান্সমিশনের একটা প্রসেস। কনভেকশন আরো অনেকগুলা হয়। হিট ট্রান্সমিশন কিভাবে হয়? ধরো একটা পাত্রে তুমি নিচে একটা ফ্লেম দিলা, বানসেন ফ্লেম, একটা পাত্রে তোমার পানি আছে, ফ্লেমটা অন করে দিলে নিচের পানিটা সবচেয়ে আগে হিটেড আপ হবে, হিটেড আপ হয়ে তোমার এটা উপরে চলে যাবে, ঠিক আছে। হিটেড আপ হয়ে এটা উপরে চলে যাবে, এবং উপর থেকে, একটা সেকেন্ড,
সো তোমার নিচের পানিটা যেটা which is in contact with তোমার দ্য ফ্লেম, সেটা আগে হিটেড আপ হবে এবং এটা আপরাইজ করবে, উপরে যাবে এবং উপর থেকে আবার তোমার নিচে চলে আসবে। এই যে একটা সার্কুলার মোশন অফ হিট ট্রান্সফার, কনভেকশন এইটাকে বলে, বাট ইট দ্য ওয়াটার পার্টিকলস অর দ্য গ্যাসিয়াস পার্টিকল হ্যাজ টু বি ইন কন্ট্যাক্ট। সো এইটা হলো গিয়ে এটার কনভেকশনের মেইন কন্ডিশন, যে দ্য পার্টিকলস for heat transfer has to be in contact with each other. So একইভাবে তোমার ল্যান্ড সারফেস যখন আমার সান রাইজ করে, সূর্যের রশ্মিটা যখন ল্যান্ড সারফেসে আসে, ল্যান্ড সারফেসটা হিটেড আপ হয়, তখন আমার যেই ওয়াটার ভেপার গুলা ক্লোজ টু লোয়ার অ্যাটমসফিয়ারে থাকে, ল্যান্ড সারফেসের কাছে থাকে, সেটা হিটেড আপ হতে থাকে ল্যান্ড সারফেসে। হিটেড আপ হয়ে এটা কি হয়, তখন সবসময় মনে রাখবা হট এয়ার, যখনই যে কোনো এয়ার হিটেড আপ হচ্ছে সেটা ডেন্সিটি কমে যায় এবং ওইটা ইট রাইজেস আপ, হট এয়ার অলওয়েজ রাইজেস আপ। সো হট এয়ার উপরে উঠতে থাকে ওয়াটার ভেপার গুলা, এবং ওইখানে তো খালি জায়গা থাকবে না, আন্ডার গ্র্যাভিটি অন্য যে কনস্টিটিউয়েন্ট গুলো আছে অ্যাটমসফিয়ারের, এয়ারটা আছে, it comes down to take up that empty space of the hot air. So hot air it rises up the atmosphere এবং cold air comes down to fill up that space. এই যে একটা সার্কুলার মোশনে তোমার হিট ট্রান্সফারটা হতে থাকে এবং লিফটিং অ্যাট দ্য সেম টাইম, ওয়াটার ভেপারের লিফটিংটা হতে থাকে, এই লিফটিংটাকে বলা হয় কনভেকটিভ লিফটিং। সো এই তিনটা মেকানিজমে মেইনলি ওয়াটার ভেপারটা it lifts up in from the lower atmosphere into the upper atmosphere. নেক্সট তোমার দেখো, এই যে কনভেকশন বলো, কনভেকটিভ লিফটিং বলো, ফ্রন্টাল লিফটিং বলো, অর ওরোগ্রাফিক লিফটিং বলো, তিনটাতেই তোমার লিফট হয়ে ওয়াটার ভেপারটা ইটস রিচিং মিড টু আপার অ্যাটমসফিয়ার। এই মিড টু আপার অ্যাটমসফিয়ারের পরে মাঝখানে তোমার ওয়াটার ভেপার গুলো ইট কামস অ্যাক্রস পার্টিকেলস অফ ডাস্ট বা অন্যান্য পার্টিকেলস, ঠিক আছে, ছোট ছোট আমাদের সাসপেন্ডেড পার্টিকেলস থাকে অ্যাটমসফিয়ারে। সো এই ওয়াটার ভেপার গুলা অ্যাকুমুলেটেড হতে থাকে পানির বা ওয়াটারের গ্যাসের ফর্ম, এই প্রত্যেকটা গ্যাসের ওয়াটার ভেপারের যে মলিকিউল গুলা ইট অ্যাকুমুলেটস as it rises up the atmosphere, because upper atmosphere টেম্পারেচার কম, সো এটা আস্তে আস্তে কনডেনসেশন প্রসেসটা শুরু হতে থাকে। এটাকে বলা হয় ওয়াটার ড্রপলেটস, ঠিক আছে, খুব ছোট ছোট ওয়াটার ড্রপলেটস। সো এই ওয়াটার ড্রপলেটস গুলো একটা ডাস্ট পার্টিকেল হতে পারে, যে কোনো একটা পার্টিকেল দিয়ে তোমার কি হয়, কাছে আসতে থাকে। সো কাছে আসলে diameter of these water particles বা water droplets এটা ইনক্রিজ করতে থাকে। সো এই যে ইনক্রিজ করতে থাকে, এইখানে তোমার দুইটা ফোর্স বা দুইটা জিনিস ইজ ইন অ্যাকশন। একটা ফোর্স হলো গিয়ে রেজিস্টিভ ফোর্স, এয়ার রেজিস্ট্যান্স। এয়ার রেজিস্ট্যান্সটা তোমার এয়ারের লেয়ারের ভিতরে শিয়ার ফোর্স, যেটা এয়ার রেজিস্ট্যান্সটা কিপস ইট ফ্লোটিং ইন দ্য এয়ার, আর gravity pulls it down. So যে কোনো ওয়াটার ড্রপলেটের উপরে at any point in the upper atmosphere two forces acts, একটা হলো কি ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা আপওয়ার্ড এয়ার রেজিস্ট্যান্স বা রেজিস্টিভ ফোর্স। সো এই জিনিসগুলো তোমার is in action or is in play. সো আস্তে আস্তে ওয়াটার সাইজটা তোমার যখন গ্র্যাভিটির জন্য আবার একটু নিচে ড্রপ করে, সাইজটা ডিমিনিশড হয়, আবার তোমার উন্নয়ন পাশে ওয়াটার ভেপার গুলা একত্রে হয়ে এটার সাইজটা ইনক্রিজ করে ইট ফ্লোটস আপ অ্যান্ড ক্লাউড, এরকম ছোট ছোট অনেক অসংখ্য ওয়াটার ড্রপলেটস অ্যামালগেমেশনে কম্বিনেশন একটা ক্লাউড ফর্ম হয় বা একটা ক্লাউড ফর্মেশনের
ইনিশিয়েশন হয়, ঠিক আছে? এবং এই ক্লাউড ফরমেশনের ভিতরে যেটা হয় আমাদের এরোসল, এই এরোসলের একটা অনেক বড় কন্ট্রিবিউশন আছে। এরোসল কি? আমরা এরোসল বলতেই বুঝি যে কি মশা মারার ওষুধ, দ্যাটস নট দ্য এরোসল, ঠিক আছে? এরোসল এখানে যেটা বলছে এয়ারবোর্ন পার্টিকেলস, ঠিক আছে? এটা ছোট ছোট পার্টিকেল, ডাস্ট পার্টিকেল হতে পারে, অন্য গ্যাসের পার্টিকেল হতে পারে, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এইগুলো থাকতে পারে, ঠিক আছে? আবার অন্যান্য প্রেসিপিটেশন, ওয়াটার ড্রপলেট যেটার সাইজ লেস দেন 3 মাইক্রোমিটার, এইরকম ছোট ডায়ামিটার 3 মাইক্রোমিটারের চাইতেও ছোট ওই পার্টিকেলস গুলাকে আমরা এরোসল বলি। সো এই যে সাইকেলটা, সাইকেল অফ লিফটিং, কন্ডেনসেশন, ফলিং, ইভাপোরেশন অ্যান্ড এগেইন রাইজিং, এই সাইকেলটা কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে? সো তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য সাইকেল, ডিসক্রাইব দ্য সাইকেল অফ প্রেসিপিটেশন ফরমেশন অর ক্লাউড ফরমেশন, এরোসলের কথা আসতে হবে। লিফটিং, এই যে তিনটা মেথড অফ লিফটিং অফ এয়ার, ওয়াটার ভেপার, এয়ার ময়েশ্চার, এই লিফটিং এর কথা আসতে হবে। এবং এই যে তোমার একটা পার্টিকেলের উপরে রেজিস্টিভ ফোর্স কাজ করে এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। রেজিস্টিভ ফোর্সটা কিপস ইট ফ্লোটেড ইন দ্য এয়ার, গ্র্যাভিটেশনাল ফোর্সটা পুলস ইট ডাউন ইনটু দ্য লোয়ার অ্যাটমসফিয়ার। এই জিনিসগুলো আসতে হবে। সো দিস ইজ আ সাইকেল অফ কন্ডেনসেশন, ফ্রন্টাল লিফটিং বা যে কোনো লিফটিং এ উপরে যখন যাচ্ছে কোল্ড সারফেসে আসলে এটা কি হয়, কন্ডেনসেশন স্টার্ট হয়। তারপরে এটা যখন কন্ডেন্সড একটা পার্টিকেল হবে, মানে কি ছোট ছোট গ্যাস থেকে ওয়াটার ড্রপলেটে কনভার্ট হবে, তখন ওয়াটার ড্রপলেট গুলো একটা থাকে না, অনেকগুলো একসাথে অ্যাকুমুলেটেড হয়ে যায়, তখনই এটার ডায়ামিটারটা বেড়ে যায়। ডায়ামিটারটা বেড়ে গেলে গ্র্যাভিটিটা এটাকে আবার পুল ডাউন করে। সো কন্ডেনসেশন থেকে কামস ফলিং, ইট কামস ডাউন, ইট লুজেস ইটস হাইট আ বিট। সো ওয়েন ইট লুজেস ইটস হাইট, তখন এটা ডায়ামিটারটা আবার ছোট হতে থাকে, তখন আবার ইভাপোরেশন, আশেপাশ থেকে ইভাপোরেশন, কন্ডেনসেশন থেকে এই রাইজিং এন্ড ফলিং, ইট কন্টিনিউজ আনটিল ইট রিচেস আ ডেফিনিট ক্লাউড সারফেস। ক্লাউড সারফেসে ঢুকে গেলে তখন ক্লাউডের ভেতরেও এই জিনিসগুলো, এই প্রসেসটা কন্টিনিউ করতে থাকে। সো তোমার এই ক্লাউড ফরমেশনের ভেতরে মোস্ট কমনলি আমরা মনে করি যে ওয়াটার ড্রপলেটের একটা সাইজ কি স্ফেরিক্যাল, তাই না? টিয়ার ড্রপ শেপ। এই টিয়ার ড্রপ শেপ কিন্তু সবসময় থাকে না, এবং নর্মাল রেইনড্রপস ফলিং ফ্রম দ্য ক্লাউড বেস আর 0.1 to 3 মিলিমিটার ইন ডায়ামিটার। 0.1 থেকে 3 মিলিমিটার ডায়ামিটার এই ভ্যারিয়েশন থাকে একটা ওয়াটার পার্টিকেলের ক্লাউড থেকে যখন প্রেসিপিটেশনটা নামে, এবং আপ টু 1 মিলিমিটার ডায়া থাকলে এই ড্রপলেট গুলার শেপ ওই যে টিয়ার ড্রপ বা ইউজুয়ালি ওয়াটার ড্রপের আমরা যে শেপটা বলি সেই ড্রপটা থাকে when the water molecule is up to 1 millimeter in dia. Okay. আজকে 19 তারিখ না? Yes, ma'am. Respond to your roll call. 66, Then, ma'am. 67, Present, ma'am. 68, 69, Yes, ma'am. 70, Yes, ma'am. 71, Present, ma'am. 72, Yes, ma'am. 73, मैम 68 86 मैम কত? 68 68 তো দিয়েছি। 70, 71, I'm Present, 70. ma'am. Ma'am 71. 72, Yes, ma'am. 73,
Yes, ma'am. 74, 75, Yes, ma'am. 76, Yes, ma'am. 77, Present, ma'am. 78, 79, Yes, ma'am. 80, Yes, ma'am. 81, Yes, ma'am. 82, Yes, ma'am. 83, Yes, ma'am. 84, Yes, ma'am. 85, Present, ma'am. 86, Yes, ma'am. 87, 88, 89, Present, ma'am. 90, 91, 92, Present, ma'am. 90, সেই চ্যাপ্টার থেকে মেইনলি যে Yes, ma'am. 94, Present, Ma'am, ma'am. 93, ma'am. দিয়েছি 95, 96, Yes, ma'am. 97, Yes, ma'am.